হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে যে আমরা ক্লাসটা করব, তার আগে বলি যে রিসেন্টলি মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। তো এই মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরেই ছেলেদের মধ্যে বা স্টুডেন্টসদের মধ্যে বিভিন্ন রকম একটা খামখেয়ালিপনা বা একটা রিল্যাক্সে সময় কাটাবো এইরকম একটা মনোভাব থাকে। তো আজকে আমরা যেটা আলোচনা করব, হাউ টু স্টার্ট ক্লাস 11, একাদশ শ্রেণীর শুরুটা কীভাবে করবে। তো মাধ্যমিক পরীক্ষার পরেই ছেলেদের মধ্যে একটা কোনোভাবে সময়টা কাটিয়ে দেবো বা পড়াশোনা কীভাবে কি শুরু করবে এটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমাদের বিষয় থাকবে যে সাবজেক্ট চয়েস কীভাবে করবে। তুমি নিজেই সবচেয়ে বেশি ভালোভাবে জানো যে তুমি কোন সাবজেক্টে ভালো পারদর্শী, কোন সাবজেক্টে তোমার পড়তে ভালো লাগে, কোন সাবজেক্টে পড়তে ভালো লাগে না, সেটার উপর বেশি গুরুত্ব দাও। এটা তোমাকে বিভিন্নভাবে, তোমার বিভিন্ন টিচার্স থাকতে পারে, তোমার যারা গার্জেন ওনারা থাকতে পারেন, তো বিভিন্ন মতামত দিতে পারেন, কিন্তু চয়েসটা তোমাকেই করতে হবে। লাইফটা তোমারই, পড়াশোনা তোমারই। তো কোন সাবজেক্টে তোমার পড়তে ভালো লাগে তুমি সেই দিকে যাও। যদি আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, যে তোমার যদি অঙ্ক করতে মনে হয় যে অঙ্ক শক্ত লাগে, বা মনে হয় যে ইতিহাস ভূগোল সহজ, বা মনে হয় যে ইতিহাস ভূগোল শক্ত, তোমার সায়েন্সের দিকটা সহজ, যে পার্টটা তোমার ভালো লাগে সেই পার্টের দিকে যাও, সেটাই সুবিধা হবে তোমার। সেক্ষেত্রেই তুমি সেই পার্টের উপর ভিত্তি করেই তুমি পরে অনেক বড় জায়গায় যেতে পারবে। ঠিক আছে? যদি মনে হয় যে আমি সায়েন্স নেব, সায়েন্সের দিকে চলে যাও। যদি মনে হয় যে পার্টটা আর্টস বা কমার্স, যে দিকটা তোমার সুবিধা, যে দিকটা তোমার সহজ মনে হয়, সেই দিকটা, যে সাবজেক্ট তোমার পড়তে ভালো লাগে সেই সাবজেক্টের দিকে যাও। অন্য কে কী পড়লো বা অন্য একজন মনে হচ্ছে এই সায়েন্স পড়ছে তো আমাকেও পড়তে হবে, এইরকম কিছু না। নিজের চয়েস করো। ঠিক আছে? তবেই সুবিধা হবে। নাহলে ধরো কেউ একজন সায়েন্স পড়ছে দেখে তুমিও পড়তে লেগে গেলে, তুমি অঙ্কটা অত ভালো পারো না বা ফিজিক্স কেমিস্ট্রি অত ভালো পারো না, ভবিষ্যতে গিয়ে ক্ষতিটা তোমারই হবে। ঠিক আছে? সেই জন্য বুঝে সাবজেক্ট চয়েস করবে। সাবজেক্ট চয়েস। দ্বিতীয়ত যে বিষয়টা আসবো, সিরিয়াসলি স্টার্টটা করবে। এই যে মাধ্যমিক পরীক্ষা দিলে তোমরা 3-4 মাস বেশ কঠিন পরিশ্রম করেছো। এই কঠিন পরিশ্রমের পরেই ছেলেদের মধ্যে যে একটা মানসিকতা থাকে যে এতদিন তো এত কঠোর পরিশ্রম করলাম, তো 2-4 মাস একটু হালকাভাবে পড়াশোনা করি, একটু রিল্যাক্সে থাকি, এইরকম। কিন্তু এটা করতে করতেই দেখবে ক্লাস 11টা কীভাবে পেরিয়ে গেছে, আর তুমি কতটা বিষয় ফাঁক দিয়ে দিয়েছো যে গুরুত্ব দিয়ে না পড়ে, তো ক্লাস 11-এর পর মনে হবে যা একটা বছর শেষ হয়ে গেল, পড়াশোনা ঠিকঠাক হলোই না, হয়তো বা সিলেবাসটাও পুরোপুরি কমপ্লিট করতে পারলে না, এইরকম হতে পারে। ঠিক আছে? সেই জন্য শুরুর থেকেই খুব সিরিয়াস থাকবে, কঠোর পরিশ্রম করবে, ভালোভাবে প্রত্যেকটা সাবজেক্টকে গুরুত্ব দিয়ে তুমি যে টপিকের উপর যাবে, সায়েন্স, আর্টস, কমার্স, যেদিকে যাবে সেই সাবজেক্টগুলো খুব ভালো করে পড়তে থাকবে, কোনো রকম ঢিলেমি নয়। ঠিক আছে? তবেই কিন্তু, নাহলে এই আমরা তো বছর বছর পড়িয়ে আসছি, কারণ ক্লাস 11টাতেই ছেলেরা বেশি, কারণ ক্লাস 10-এর পর ক্লাস 10 আর 11 দুটোর মাঝে অনেক গ্যাপ আছে। হ্যাঁ, দুটোর মাঝে অনেক গ্যাপ, তাই ক্লাস 11-এ গিয়ে ছেলেরা কিন্তু অনেক ঘাবড়ে যায়। ঠিক আছে? আর এই যে একটা লুজ ভাব মাধ্যমিক পরীক্ষার পর দিয়ে দেয়, সেটা কন্টিনিউ করতে, সেটা মেকআপ দিতে 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 ক্লাস 11 শেষ, আবার ক্লাস 12 শুরু, ক্লাস 12-এ গিয়ে একটু সিরিয়াস হলো, এইরকম ভাব চলে আসে। সেখানে ক্লাস 11টা কিন্তু অনেক ফাঁকা পড়ে যায়। আর বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যে দেবে তোমরা, সেখানে কিন্তু ক্লাস 11 এবং ক্লাস 12 দুটোরই অংশ থাকবে। তাই এই যে ক্লাস 11টা যদি ফাঁক পড়ে যাও, তাহলে কিন্তু সেই সমস্ত এক্সামে গিয়ে তুমিই পিছিয়ে পড়বে। যারা ক্লাস 11-এর শুরু থেকে সঠিকভাবে ভালোভাবে খাটবে, তারা কিন্তু তোমার চেয়ে অনেক এগিয়ে থাকবে। তাই শুরুর থেকেই সিরিয়াসলি পড়াশোনা করতে থাকো, তবেই সুবিধা হবে। ডোন্ট ফিল রিল্যাক্স। এই যে পার্টটা আমরা বললাম, এই যে ঢিলেমি দেয়া বা আমি একটু রিল্যাক্সভাবে থাকি, একটু এতদিন কঠোর পরিশ্রম করলাম, হ্যাঁ, এখন একটু এই 2-4 মাস একটু হালকাভাবে পড়াশোনা করি, 3-4 মাস তারপর থেকে বা হাফ ইয়ারলির পর থেকে কঠোর পরিশ্রম করব বা একটু তারপর থেকে ভালোভাবে খাটবো, এই যে মনোভাবটা যদি নিয়ে চলে আসো, তাহলেই কিন্তু ক্ষতিটা তোমার হবে। কারণ এই যে হাফ ইয়ারলি পরীক্ষার পর একটা সময় দেখবে যে একটা টাইম আসছে, কারণ একটা টাইম পিরিয়ড থাকে, সেই টাইম পিরিয়ডের মধ্যে সিলেবাসটা কমপ্লিট করতে হবে। এখন যদি তোমার 6 মাস কেটে যায়, বাকি 6 মাসে যে তুমি সিলেবাসটা কভার করবে বা প্র্যাকটিসের ব্যাপার থাকে, সেগুলো কিন্তু সম্পূর্ণরূপে নিখুঁতভাবে হয়ে উঠবে না। তাই প্রথম থেকেই তোমাকে ভালোভাবে খাটতে হবে। ঠিক আছে? এরপর দেখো কুইক স্টার্ট।
এই যে মাধ্যমিক পরীক্ষা তোমরা দিলে, এরপরে ছেলেদের মধ্যে একটা, স্টুডেন্টদের মধ্যে এরকম একটা মানসিকতা থাকে যে 2 মাস যাক কি 1.5 মাস যাক, কি রেজাল্টটা দেখি, বিভিন্ন জনের বিভিন্ন রকম মেন্টালিটি থাকে। তাই তুমি ঠিকঠাকভাবে শুরুটা কখন করবে, শুরুটা কিন্তু মাধ্যমিক পরীক্ষা দিলে শুরুটা রেজাল্টের পর করতে পারো, কিন্তু প্রাথমিক একটা যে পার্টগুলো তোমার ভালো লাগে সেই পার্টগুলোর উপর প্রাথমিকের স্টার্ট মাধ্যমিকের পর থেকেই করে দাও। মাধ্যমিকের খুব বেশি হলে 5-7 দিন কি 10 দিন সময় নাও, তারপর শুরু করে দাও, সেটাই সবচেয়ে ভালো হবে। ঠিক আছে, কারণ এই ক্লাস 10 ক্লাস 11-এর যে সিলেবাসটা কিন্তু অনেকটা বড় সিলেবাস। অযথা ফাঁকি দিয়ে অযথা এখান ওখান যেতে পারো, পরীক্ষার পর একটু ঘুরে এলে তারপরেই কিন্তু শুরুটা করে দাও, কারণ সিলেবাসটা তোমাকে কভার করতে হবে সম্পূর্ণ সিলেবাসটা, এবং সেটা পার্ট করে এটা প্র্যাকটিস, এক্সাম, রিভাইজ, বিভিন্ন ব্যাপার আছে। ঠিক আছে, সেই জন্য স্টার্টটা খুব তাড়াতাড়ি করে দাও। মাধ্যমিকের পরেই কিছুদিন সময় নিলে, কিছুদিন মানে 5-7 দিনের পর স্টার্ট করে দাও। ঠিক আছে, যারা খুব সিরিয়াস ছেলে মেয়ে থাকে দেখেছি মাধ্যমিকের 2-4 দিন পরেই শুরু করে দেয়। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো এখানে যে বিষয় আসছে, এই যে আদার কোর্স। এই যে মাধ্যমিকের পরে ছেলে মেয়েদের থাকে যে এই 6 মাসের একটা কম্পিউটার কোর্স করে নিই, বা আরও বিভিন্ন কোর্স থাকে, আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। সেই বিভিন্ন কোর্সগুলো করতে পারো, কিন্তু সেই বিভিন্ন কোর্সগুলো করবে যে সেটা একটা টাইম পিরিয়ড যতটা পারা যায় শর্ট টাইম পিরিয়ড। কারণ তুমি যদি, আমি বলবো যদি আর্টস বা কমার্সে থাকো সেখানে, আর আমি কোনো সাবজেক্টে ছোট করছি না, যদি আর্টস বা কমার্সে থাকো তবু তুমি একটু টাইম নিতে পারো, কিন্তু সায়েন্সের ক্ষেত্রে সিলেবাসটা অনেকটা বড় এবং পড়াশোনা অনেক কঠোরভাবে করতে হয়। তাই যদি কোর্স করতেই চাও, কোর্স করলে পরে করতে পারো, কিন্তু কোর্স যদি করতেও চাও যতটা পারা যায় শর্ট টাইমের মধ্যে কোর্সটা করে নাও। কারণ এই পড়াশোনার দিকে টাইমটা বেশি করে দেওয়া প্রয়োজন। তবে কিন্তু এটা কিন্তু যদি তুমি ভালোভাবে পড়াশোনা করতে পারো, যে এরপরে যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দেবে, তুমি বলো নিটই বলো, JEE, JEE মেন, সেই এক্সামগুলো ভালোভাবে দিতে পারলে তবে পরে ভালো স্টেপে যেতে পারবে। সেই জন্য এখানে কনসেপ্ট ক্লিয়ার করে পড়াশোনা করে রাখা প্রয়োজন। ঠিক আছে, তাই যে কোর্সই করো যতটা পারা যায় শর্ট টাইমের মধ্যে কমপ্লিট করে নেবে। আচ্ছা, ক্লিয়ার কনসেপ্ট। দেখো যে বিষয়টা তুমি পড়ছো সেই বিষয়টা কিন্তু যে রেজাল্ট একটা পড়াশোনা তুমি করলে, ধরো আমি জাস্ট উদাহরণ দেখি, একটা ক্লাস 8 বা ক্লাস 9 তুমি পাস করেছো, জাস্ট তোমাকে একজন কনসেপ্ট সম্পূর্ণ নিখুঁতভাবে ক্লিয়ার করে পড়াশোনা করতে লাগলো, আর একটা ছেলে পড়াশোনা করছে যে ভালো মুখস্থ করতে পারে, বা যাকে সাজেশান দেওয়া হলো সাজেশানটা ভালো লেগে গেল, পরীক্ষায় পাস করে বেরিয়ে এলো, ভালো নাম্বার পেয়ে গেল। আর একটা ছেলে যে কনসেপ্ট ক্লিয়ার করে পড়াশোনা করছে উইদাউট সাজেশান, সমস্ত কিছু বুঝে বুঝে করছে, সমস্তটা সাবজেক্টের মধ্যে কী আছে সাবজেক্টে ঢুকে বুঝছে বিষয়টা এবং পুরোপুরি নিজের মাথার মধ্যে ক্যাপচার করছে সমস্ত কিছুটা। সে যদি তোমার চেয়ে নাম্বার একটু কম পাও, যে ছেলেটা ওই যে সাজেশান ওয়াইজ পড়ে ভালো নাম্বার পেয়ে গেল, আর এই ছেলেটা যে কনসেপ্ট যে সম্পূর্ণ কিছু বুঝে পড়ছে, সে যদি ওই ছেলেটার চেয়ে একটু কম নাম্বার পাবে, এই ছেলেটা কিন্তু অনেক এগিয়ে যে কনসেপ্ট বুঝে পড়ছে। কারণ যে বিষয়টা সে বুঝছে সেগুলো কিন্তু ভবিষ্যতে আবারও থাকবে এবং সে সেগুলোকে পুনরায় প্রয়োগ করতে পারবে, একসময় কিন্তু সেই এগিয়ে যাবে। ঠিক আছে, তাই প্রত্যেকটা সাবজেক্ট কনসেপ্ট ক্লিয়ার করে বুঝে নিখুঁতভাবে পড়াশোনা করো, তুমি এগিয়ে থাকবে। যদি কনসেপ্ট বুঝে নিখুঁতভাবে পড়াশোনা করতে থাকো, হয়তো মার্কস যদি কমও হয় কিন্তু সাবজেক্টটা সম্পূর্ণ বোঝো, নিজের মধ্যে আয়ত্ত করো পুরোপুরি, তুমি এগিয়ে থাকবে। ওকে, এবার দেখো এখানে যেটা আমরা বলছিলাম, এই যে মুখস্থ বিদ্যায় না, ধরো কোনোভাবে এই মাধ্যমিকের যে সিলেবাসটা আমি বলছি, এই সিলেবাসটা তুমি ধরো যে বিষয় পড়ছো যেটা এর মধ্যেই, জাস্ট এরই একটা উদাহরণ দিচ্ছি, তুমি এর মধ্যেই যে সমস্ত কিছু পড়াশোনা করছো সেগুলো সমস্ত কিছু নিখুঁতভাবে কনসেপ্ট ক্লিয়ার না করে যদি জাস্ট প্রত্যেকটা সাবজেক্ট নিখুঁতভাবে বুঝলে না, জাস্ট মুখস্থ করে নিলে, মুখস্থ করে বেরিয়ে গেলে, সেই মুখস্থ বিদ্যাটা কিন্তু বেশি দিন তোমার মধ্যে থাকবে না। কিন্তু সাবজেক্টটা যদি বুঝে পড়াশোনা করো সেটা কিন্তু তোমার মধ্যে অনেক দিন থেকে যাবে, এবং পরবর্তীকালে যখন সেই একই টপিক পরবর্তী ক্লাসে আরও ডিপলি পড়াশোনা হবে, আরও বিস্তারিতভাবে পড়াশোনা হবে, তোমার পক্ষে অনেক সহায়ক হবে এবং তুমি তাড়াতাড়ি সেটা ক্যাপচার করতে পারবে এবং এগিয়েও যাবে খুব তাড়াতাড়ি।
কিন্তু যদি মুখস্থ করে রাখো সেটা পরবর্তীকালে মুখস্থ বিদ্যা বেশি দিন থাকবেও না, তুমি ভুলে যাবে, আবার পরবর্তীকালে আবার তোমাকে পড়তে হবে। তাই মুখস্থ বিদ্যার দিকে কোনো রকমভাবে যাবে না, সর্বদা কনসেপ্ট ক্লিয়ার করে বুঝে বুঝে পড়বে। মুখস্থ বিদ্যা করতে গেলে সেটা কিন্তু বেশি তোমার মধ্যে বেশি দিন থাকবে না, ঠিক আছে। এবার দেখো, তাই নিখুঁতভাবে প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার করে পড়াশোনা করবে। এবার দেখো কন্টিনিউ, পড়াশোনা কন্টিনিউ করতে হবে। কন্টিনিউর বিষয়ে আমরা কি বলবো, দেখো তুমি কন্টিনিউ একটা পড়াশোনা করছো, তার মধ্যে ধরো তুমি কোথাও বেড়াতে গেলে, বা জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, চাই না কোনো কিছু কারো শরীর খারাপ হোক, কিন্তু বিভিন্ন মানুষের মাত্রই শরীর খারাপ হতেই পারে, বা শরীর খারাপ হলো ধরো, বা বেড়াতে গেলে, তার মধ্যে সেখানে তুমি একটা রেগুলারিটি মেনটেন করে, একটা রুটিন মেনটেন করে পড়াশোনা করছিলে, সেই 3-4 দিন একটা ডিস্টার্ব হলো, সেই ডিস্টার্বের পর কিন্তু পুনরায় সেই পড়াশোনায় ফিরে এসো, একইভাবে কন্টিনিউ করো পড়াশোনাটা। আর এমনি নর্মাল টাইমেও পড়াশোনা নিখুঁতভাবে কন্টিনিউ করতে থাকো, কোনো রকম লুজ না দিয়ে পড়াশোনা প্রত্যেকটা তুমি পার্ট করে ভাগ করে নাও, টাইম ভাগ করে নিতে পারো, এবং প্রত্যেকটা সাবজেক্টকেই সমান গুরুত্ব দিয়ে পড়াশোনা করতে থাকো নিখুঁতভাবে। আর এই পড়াশোনাটা কন্টিনিউ করতে থাকো, কন্টিনিউ করতে থাকলে এটা তোমারই সুবিধা হবে। এবার দেখো, এবার আসি গ্যাপ বিটুইন ক্লাস 10 and 11। গ্যাপ বিটুইন ক্লাস 10 and 11, এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট পার্ট। ক্লাস 10-এর একটা স্টুডেন্ট এবং ক্লাস 11-এর একটা স্টুডেন্ট, এই যে জাস্ট মাধ্যমিক পরীক্ষা দিলে তার 3 মাস পরে কিন্তু 11 স্টার্ট হয়ে যাচ্ছে। সময়ের পার্থক্য 3 মাস, কিন্তু সিলেবাসের পার্থক্য অনেকটা, অনেক বেশি। 3 মাসের পার্থক্যে কিন্তু সিলেবাস 3 গুণ হয়ে যাচ্ছে, 3 মাসের পার্থক্যে সিলেবাস 3 গুণ হয়ে যাচ্ছে। মাধ্যমিকের যা সিলেবাস, 11-এর সিলেবাস তার 3 গুণ, ঠিক আছে। তাই এই যে 10 আর 11-এর মধ্যে যে গ্যাপটা, এই গ্যাপটা কীভাবে পূরণ করবে, সেই জন্য আমি যেগুলো বলছি সেগুলো ভালো করে ফলো করো। এই গ্যাপ, ওই কারণেই বলছি যে মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরেই তুমি স্টার্ট করে দাও, কারণ 3 গুণ সিলেবাস তোমাকে কভার করতে হবে। হ্যাঁ, 3 গুণ সিলেবাস কভার করতে হবে, এবং পড়াশোনা, এবং তুমি বইটা দেখলেই বুঝতে পারবে যে মাধ্যমিকের একটা বই আর 11-এর বা 12-এর একটা বইয়ের মধ্যে কতটা ফারাক, সেটা বুঝতে পারবে। সিলেবাসটা দেখলেও তুমি বই বুঝতে পারবে, জাস্ট বইটা দেখেই তোমার আইডিয়া হয়ে যাবে যে সিলেবাস, কারণ বইয়ের পাতাগুলো এমনি দেওয়া নেই, তার মধ্যে যে বিষয়গুলো আছে নিশ্চয়ই সিলেবাসের মধ্যে আছে, তাই দেওয়া আছে। হ্যাঁ, তাই দেয়ার ইজ এ বিগ গ্যাপ বিটুইন ক্লাস 10 অ্যান্ড ক্লাস 11। এই সেই ক্লাস 10 এবং ক্লাস 11-এর মধ্যে যে গ্যাপ, সেটা কিন্তু তোমাকেই পূরণ করতে হবে। ওই যে বড় সিলেবাসটা, অত সিলেবাসটা, সেটা তোমাকেই পড়তে হবে। হ্যাঁ, তাই প্রথম থেকে মাধ্যমিক পরীক্ষা দিলে জাস্ট কয়েকটা দিন সময় নিলে শুরু করে দিলে, এবং কঠোরভাবে পড়াশোনা শুরু করে দিলে। এবং এই যে মাধ্যমিকের ক্ষেত্রে সময়টা একটু বেশি পাওয়া যায়, কিন্তু 11-এর ক্ষেত্রে সেটাও নয়। খুব ভালো করে পড়াশোনা করবে, গুরুত্ব সহকারে পড়াশোনা করবে, টাইম বেঁধে নিখুঁতভাবে পড়াশোনা করতে থাকবে, তবেই এই যে গ্যাপ, এই যে সিলেবাসের যে একটা বড় গ্যাপ, যে সিলেবাসটা অতটা বৃদ্ধি পেয়ে যাচ্ছে হঠাৎ করে, সেটা কিন্তু তোমাকেই কভার করতে হবে। হ্যাঁ, সেই জন্য প্রথম থেকেই খুব বেশি পরিমাণে সতর্ক থাকবে। মাধ্যমিক রেজাল্ট বড় কিছু না। দেখো, জাস্ট একটা উদাহরণ দিচ্ছি আমি, যে অনেক স্টুডেন্টই আছে, আমরা তো দেখে আসছি, বছর পড়াচ্ছি, মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করে সে খুব বড় পজিশনে মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছে মানে খুব বড় পজিশনে চলে যাবে, এরকম কিছু না। কিন্তু এরকম অনেক স্টুডেন্ট হয়েছে যারা মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে কিন্তু ভবিষ্যতে খুব ভালো পজিশনে যেতে পারেনি, বা মাধ্যমিকে অত ভালো রেজাল্ট না করেও মোটামুটি একটা রেজাল্ট করে পরে অনেক বড় জায়গায় চলে গেছে, এইরকম। তাই মাধ্যমিক রেজাল্টকে অত বেশি গুরুত্ব দেওয়ার কিচ্ছু নেই, ঠিক আছে। মাধ্যমিক রেজাল্ট তেমন কিছুই না, জাস্ট মাধ্যমিক রেজাল্ট তো এরকম হতে, জাস্ট যেটা যে মাধ্যমিকের যে সিলেবাস, একটা জাস্ট সাজেশন ওয়াইজ পড়ে, কেউ যদি সাজেশন ওয়াইজ পড়ে তার যদি সাজেশন লেগে গেল ভালো, সে কিন্তু বেরিয়ে যেতে পারে, কিন্তু ক্লাস 11, 12 বা পরবর্তীকালে সেটা কিন্তু হবে না। তাই কনসেপ্ট ক্লিয়ার করে নিখুঁতভাবে পড়তে বলছি। এই মাধ্যমিকের রেজাল্ট ভালো করলে মানে এই মাধ্যমিকের রেজাল্ট তোমার কী সুবিধা করবে, মাধ্যমিকের রেজাল্ট সুবিধা করবে শুধুমাত্র পরবর্তীকালে যে এটা যে ভর্তি হবে কিছুটা, এরপরে কিসে ভর্তি হবে সেটাই কাজে লাগবে, আর কি কাজে লাগবে। তুমি 5 জনের থেকে খোঁজ নেবে, তোমার টিচার্সরা আছেন, তোমার গার্জেন আছেন, আর বিভিন্ন কিছু চাকরির চাকরির ক্ষেত্রে আছে যেখানে মাধ্যমিকের রেজাল্টটা যে আউট অফ 5 সেখানে পার্সেন্ট ওয়াইজ মার্কস হবে। কেউ ধরো 60% হলে 4 পেলো, কি 70% হলে, কি 80% হলে 4.5 পেলো, এইরকম একটা ডিভিশন আছে জাস্ট। তাছাড়া আর কি কাজে লাগবে, যে পরবর্তীকালে ভর্তি হবে সেটাই কাজে লাগবে, আর কি, আর তো কিছুই না। বিষয় হচ্ছে তুমি কতটা কি পড়লে, কতটা জানলে, এটাই হচ্ছে বিষয়,
ঠিক আছে, এটা কিন্তু যেটা বলছি সেটা উচ্চ মাধ্যমিকের রেজাল্টও তাই। মাধ্যমিকের রেজাল্ট এখানে একটা কাজে লাগে, কী কাজে লাগে? মাধ্যমিক রেজাল্ট যে কাজে লাগে সেটা হচ্ছে যে পোস্টের একটা পরীক্ষা হয় সেন্ট্রালের, সেটাই কাজে লাগে। কিন্তু এটাও সেটার জন্য হাই মার্কস 95-এর উপরে চাই। আবার শোনা যাচ্ছে পরবর্তীকালে এটা পরীক্ষা সিস্টেম হয়ে যাবে, পোস্টে যে নিয়োগটা হয় একটা, জাস্ট এটাই, তাছাড়া আর কিচ্ছু না। তাই মাধ্যমিকের রেজাল্টকে গুরুত্ব দেওয়ার কিচ্ছু নেই, শুধুমাত্র তোমাকে বিষয়টা তুমি কতটা আয়ত্ত করতে পারছো, কতটা ক্যাপচার করে সাবজেক্টটাকে নিচ্ছ, নিজের মধ্যে কতটা কি ঢোকাতে পারছো সাবজেক্ট, হ্যাঁ, সেটাই হচ্ছে মেন বিষয়। মাধ্যমিকে তুমি ভালো রেজাল্ট করে ফেললে মানেই তারপরে খামখেয়ালিপনা একটা করে দিলে যে আমি অনেক কিছু করে ফেলেছি, কিচ্ছু না সেটা। তাহলে কিন্তু তুমি সবচেয়ে বড় ভুল করবে যদি মাধ্যমিকে ভালো রেজাল্ট করার পরেও সব কিছুকে ভালোভাবে আর গুরুত্ব দিয়ে পড়াশোনা না করে যে অনেক কিছু করে ফেলেছি, অনেক হয়ে গেছে, এরকম করলে কিন্তু হবে না। ঠিক আছে, মাধ্যমিক ভালো রেজাল্ট করেছো মানে জাস্ট এক পা এগিয়েছো তুমি। ঠিক আছে, যে পরবর্তীকালে কিসে ভর্তি হবে সেটার জন্য। যেমন উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে বলি, উচ্চ মাধ্যমিক খুব ভালো রেজাল্ট হয়ে গেছে, তোমার মধ্যে কনসেপ্ট কতটা আছে, তুমি ডব্লিউবি জেই দিলে, জেই মেন দিলে, নিট দিলে, সেখানে তুমি যদি ভালো র্যাঙ্ক করতে পারো তাহলে পরবর্তীকালে ভালো পদে যেতে পারবে, মানে সেই পড়াশোনাটা করতে পারবে, ডাক্তারি পড়তে পারবে বা ইঞ্জিনিয়ারিং পড়তে পারবে। এইটা কাজে লাগছে। ঠিক আছে, ভালো রেজাল্ট করলে এইটা কাজে লাগছে। এই কখনো কি হয়েছে যে মাধ্যমিকে ভালো রেজাল্ট পেয়েছে সঙ্গে সঙ্গে একটা বড় পদে চাকরি করছে? এরকম তো হয়নি। তাই মাধ্যমিকে ভালো রেজাল্ট করলেও বা অত বেশি সমস্ত কিছুতে যে অনেক কিছু করে ফেলেছি আর ভালো করে না পড়লে হবে এরকম মনোভাবনা আনার কিছু নেই। আর যদি মাধ্যমিকের রেজাল্ট একটু খারাপও হয়ে যায় যে আর আমার দ্বারা কিছু হবে না, এই মনোভাবটাও আনার কিছু নেই। কারণ মাধ্যমিকে রেজাল্টটা কোনো কিছুই না যে তোমার রেজাল্ট খারাপ হতেই পারে, তুমি তোমার মতো করে পড়াশোনা চালিয়ে যাও, গুরুত্ব সহকারে পড়াশোনা চালিয়ে যাও। তুমি যদি সাবজেক্ট বুঝে পড়াশোনা করতে করতে থাকো, একদিন তোমার জয় হবেই। নেক্সট দেখো, কঠোর পরিশ্রম। কঠোর পরিশ্রম কি? পড়াশোনা যে শুরু করছো, ক্লাস 11-এর পড়াশোনা শুরু করছো, ক্লাস 11-এর পড়াশোনা শুরু করছো, প্রথম থেকেই ভালো করে পড়াশোনা করতে থাকো। কারণ কঠোর পরিশ্রম ছাড়া কোনো সাফল্য আসবে না। বড় সাফল্য পেতে হলে কঠোর পরিশ্রম ছাড়া আসবে না। হঠাৎ করে শুয়ে ঘুমিয়ে যে একটা সাফল্য পেয়ে গেলে এরকম তো অসম্ভব। তাই প্রথম থেকে ভালোভাবে কঠোর পরিশ্রম করতে হবে। বড় কিছু পেতে হলে খাটতে হবে, তার জন্য বড় কিছু অ্যাচিভ করতে হলে তার জন্য খাটতে হবে, ভালোভাবে পড়াশোনা করতে হবে, সময় দিতে হবে, প্র্যাকটিস করতে হবে, এক্সাম দিতে হবে, তবেই ভালো একটা রেজাল্ট আসবে, তবেই তুমি সমস্ত কিছু ক্যাপচার করে পড়াশোনা করবে। যে পরীক্ষার জন্য তুমি ধরো ডাক্তারি পড়ার জন্য নিট দিলে, তবেই কোয়ালিফাই করতে পারবে, ডাক্তারি পড়তে পারবে এবং তুমি ডাক্তার হয়ে একসময় আরও পরবর্তীকালে স্টেপ বাই স্টেপ পড়ে গেলে এবং বড় ডাক্তার হতে পারবে। এইভাবে বুঝে পড়তে হবে সমস্ত কিছু। ওকে, কারণ একটা সময় পড়াশোনা দেখবে, একটা সময় সিলেবাস এত লেন্দি, তুমি কারো যদি মুখস্থবিদ্যা হয়, সেই মুখস্থবিদ্যা সেটা রাখতে পারবে না কোনোভাবে। তাই প্রথম থেকেই সাবজেক্ট বুঝে পড়াশোনা করতে হবে, কোনো রকম মুখস্থবিদ্যা না, সমস্ত কিছু যেটুকু পড়াশোনা করবো বুঝে পড়াশোনা করবো, এই মনোভাব রাখতে হবে। এবার দেখো ফর্মুলা রেডি। দেখো তোমাদের আমি যেমন ম্যাথটা করাই, তো ম্যাথের ক্ষেত্রে বলি, এরকম ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রেও আছে। অনেক ফর্মুলা তোমাদের থাকবে গণিতে, সেই ফর্মুলা তুমি যেখানে পড়াশোনা করো সেখানে কয়েকটা কাগজে ফর্মুলাগুলো লিখলে, সেইখানে ফর্মুলাগুলো কোনো পাতায় লিখে রেখে সেটা ঝুলিয়ে রাখলে বা কোনো দেওয়ালে মেরে দিলে, কারণ সেটা তুমি যেখানে পড়াশোনা করো সেটা বারবার দেখতে পারবে এবং ফর্মুলাগুলো তোমার তৈরি হয়ে যাবে। আর ফর্মুলা তোমাকে তৈরি রাখতে হবে, কারণ অঙ্কের ক্ষেত্রে ফর্মুলা তোমাকে তৈরি রাখতে হবে, পদে পদে ফর্মুলা লাগবে। ত্রিকোণমিতির ক্ষেত্রে পদে পদে ফর্মুলা, বীজগণিতে ফর্মুলা আছে। এই ফর্মুলা না যদি তুমি ক্লাস 11-এ ফর্মুলা ফাঁকি দিয়ে দাও বা ক্লাস 10-এ বা 9-এ ফর্মুলা ফাঁকি দাও, 9-এ ফর্মুলায় ফাঁকি দিলে ক্লাস 10-এ গিয়ে আটকে যাবে, সেই ফর্মুলা আবার তৈরি করতে হবে। ত্রিকোণমিতি ক্লাস 11-এ ফর্মুলায় ফাঁকি দিলে ক্লাস 12-এ গিয়ে আটকে যাবে, ক্লাস 12-এ ইন্টিগ্রেশন করবে, ডেরিভেটিভ করবে, ত্রিকোণমিতির ফর্মুলা পদে পদে কাজে লাগবে। তাই যা সমস্ত ফর্মুলা আছে তোমাদের, সমস্ত রকমের ফর্মুলা খুব নিখুঁতভাবে তৈরি করে ফেলো, সেটা ম্যাথ বলো, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, সমস্ত কিছুই। কারণ একটা ক্লাসে যদি ফর্মুলা ফাঁকি দিয়ে দাও, সেটা কিন্তু পরবর্তী ক্লাসে গিয়ে তোমারই অসুবিধা হবে, আবার সেই ফর্মুলাকে, আগের ক্লাসের ফর্মুলাকে তৈরি করে আবার সেই ক্লাসের ফর্মুলাকে তৈরি করতে হবে। তাই যেই ক্লাসে যখন আছো সেই ক্লাসের ফর্মুলা তৈরি করে রাখো, দরকার হলে কাগজে লিখে রেখে দাও, যখন তখন সেখানে চোখ চাবে, যখন তখন তুমি সেটা একবার করে চোখ ঘুরে নিতে পারবে, একবার রিভাইজ দিয়ে দিতে পারবে, ফর্মুলা তোমার তৈরি থাকবে সবসময়, সেটা তোমারই সুবিধা, তুমি এগিয়ে থাকবে। ঠিক আছে, এবার দেখো আমরা বলি পড়ার স্থান। তুমি যেখানে পড়াশোনা করবে, একটা
জায়গায় পড়াশোনার জায়গা ফিক্সড করো, সেই জায়গাটা কন্টিনিউ পড়াশোনা করতে থাকো, যে একটা টাইম পিরিয়ড অনুযায়ী সেই জায়গায় পড়াশোনা করতে থাকো। তুমি বাড়ির লোককে বলে দিতে পারো যে আমি এই জায়গায় পড়াশোনা করছি, যে এই জায়গায় আমার পড়া চলাকালীন কেউ ডিস্টার্ব করবে না। এইরকম যে একটা পড়ার জায়গা ফিক্সড করো, যে সেই জায়গাটাতেই, এই যে আমি ফর্মুলা বলছিলাম, সেই জায়গাটাতেই পাশে ফর্মুলার একটা চার্ট তৈরি করে রাখো, বড় চার্ট, সেইখানেই তোমার সুবিধা হবে। আর পড়াশোনাটা একই জায়গায় মেনটেন করতে থাকো, যে এই জায়গাতে পড়াশোনা করব এবং কন্টিনিউ এখানেই পড়াশোনা করতে থাকবো, তো তোমারই সুবিধা হবে। আর যতটা পারবে একটা রুটিন ওয়াইজ করে নেবে ভালোভাবে পড়াশোনা করতে, ঠিক আছে? তবেই রুটিন ওয়াইজের মধ্যে থাকবে, কোনো মাঝে ডিস্টার্ব হলো আবার পুনরায়, মাঝে ধরো 2 দিন 4 দিনের ডিস্টার্ব হলো, পুনরায় রুটিনে ফিরে আসবে, ঠিক আছে? সেই রুটিন অনুযায়ী কন্টিনিউ করতে থাকো। এবার দেখো ফলো ইউটিউব। আমরা পড়াশোনা করেছি এক সময়, কিন্তু আমাদের সময় এই যে ইউটিউবে এখন পড়াশোনার শুরু হয়েছে, আমাদের সময় এই সুযোগ ছিল না। তোমরা এখন সুযোগ পাচ্ছ, দেখো তোমরা এই সুযোগ, যে সুযোগটা পাচ্ছ সেটা কাজে লাগাও। আমাদের সময় ছিল না, আমরা কাজে লাগাতে পারিনি, কিন্তু তোমাদের এখন ইউটিউবে পড়াশোনা এখন হচ্ছে, বিভিন্ন স্যার করাচ্ছেন, তো সেইগুলো দেখে তোমরা পড়তে পারো। ম্যাথেরটা আমাদের ক্লাস দেখতে পারো, সমস্ত রকমের সিলেবাস কভার করা হচ্ছে। ক্লাস 11 এবং 12-এর অনেক অঙ্কই হয়ে গেছে, সামান্য কিছু চ্যাপ্টার বাকি আছে, সেগুলো খুব দ্রুত কমপ্লিট করে দেবো। আমাদের ক্লাসটা ম্যাথের জন্য দেখতে থাকো। যদি কোনো রকম অসুবিধা থাকে সেগুলো কমেন্টে জানাও। আমাদের টেলিগ্রামে গ্রুপ আছে খামারো ম্যাথ ক্লাস, সেখানে জয়েন হয়ে যাও। সেখানে জয়েন হয়ে কোনো বাইরের প্রবলেম থাকলে পিক নিয়ে সেখানে পাঠিয়ে দাও, সেখান থেকে আমরা সলভ করে দিয়ে দেবো, ঠিক আছে? এবার ফিজিক্সের জন্য একটা চ্যানেল দেখে নিতে পারো, কেমিস্ট্রির জন্য একটা চ্যানেল দেখে নাও, সেই চ্যানেল অনুযায়ী পড়াশোনা করতে থাকো নিখুঁতভাবে সমস্ত। আর তুমি মাঝে মধ্যে সেই যা সমস্ত অসুবিধা হচ্ছে সেগুলো আমাদের কমেন্টে জানাবে, সমস্ত কিছু যা যা অসুবিধা সমস্ত কিছু সলভ করে দেওয়া হবে, ঠিক আছে? তাই যে সুবিধাটা পাচ্ছ সেটা কাজে লাগাও, কারণ ইউটিউব ফলো করতে থাকো, সমস্ত প্রবলেমের সলভ পেয়ে যাবে, ঠিক আছে? এটা সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে। বায়োলজির জন্য একটা চ্যানেল দেখে নাও, সেই অনুযায়ী পড়াশোনা করতে থাকো, ওকে? এবার দেখো রুটিন। এই যে আমি রুটিনের কথা একটু আগে বলছিলাম, আবার রুটিনে এখানে ফিরে এলাম। একটা রুটিন ওয়াইজ পড়াশোনা করো, একটা অগোছালো ভাব, ধরো আজকে এই সময় পড়লে কালকে ওই সময়, পরশু যখন ইচ্ছা করলো তখন পড়লে, এরকম একটা না করে আমি যেটা বলবো যে একটা মাইন্ড সেট করে নাও, যে এই অনুযায়ী আমি পড়াশোনা করব, এই টাইমে পড়াশোনা করব, এই 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা, ধরো তুমি ঘুমাচ্ছ কি 6.5 কি 7 ঘন্টা ঘুমাও, বাকি একটা বিভিন্ন দিকে টাইম তো দিতে হবে, তো একটা পড়াশোনার টাইম 8 ঘন্টা বের করে নাও, 8 ঘন্টা পড়াশোনার টাইম বের করে নাও, যে 1.5 ঘন্টা করে ভাগ করো, 4 × 6, 6টা যদি গুরুত্বপূর্ণ সাবজেক্ট হয়, একটা ধরো কোনো একটা সাবজেক্ট 2 ঘন্টা, তুমি প্রয়োজন অনুযায়ী যে সাবজেক্টটা মনে হচ্ছে তোমার স্ট্রং আছো, এখন একটু এই 2 মাস একটু কম পড়বো, পরের 2 মাস একটু বেশি করে পড়বো, বা 1.5 ঘন্টা করে ভাগ করে নাও, 4 × 6 আর 2টা 1 ঘন্টা 1 ঘন্টা, আপাতত একটা মোটামুটি একটা 1.5 ঘন্টা করে 4টে সাবজেক্ট, আর 1 ঘন্টা করে 2টো সাবজেক্ট, এরকম একটা ভাগ করে নিলে, এইভাবে একটা ভাগ করে নিলে মোটামুটি, বা 2টো সাবজেক্ট আধ ঘন্টা করে দিলে, বাকি সাবজেক্টগুলো একটু বেশি সময় দিলে 4টেকে, এইভাবে একটা কন্টিনিউ করতে থাকো, এইভাবে পড়াশোনা করতে থাকো। আমার মনে হয় তোমারই সুবিধা হবে এতে, কারণ প্রত্যেক দিন তুমি থাকবে যে এই সময় আমাকে পড়াশোনা করতে হবে, এই সময় আমাকে পড়তে বসতে হবে। কারণ এই যে যখন তখন যদি পড়াশোনার কেসটা আসে, দেখবে মাঝে মধ্যেই পড়াশোনার টোটাল টাইমটা কিন্তু কমে যাবে, হ্যাঁ, কমে যেতে পারে, আবার কখনো বেড়েও যেতে পারে। কিন্তু এই যে তুমি যদি একটা ঠিক করে রাখো যে আমি 8 ঘন্টাই পড়বো, সেই 8 ঘন্টা তো হবেই। তুমি যদি আরও যে তোমার লক্ষ্য থাকে যে আমি ভালো পড়াশোনা করব, আরও রেজাল্ট ভালো করব, দেখবে 8 ঘন্টার ওপরেও চলে যাবে। এবং যত ভালো পড়াশোনা করবে, যত বুঝে করবে, ততই তুমি এগিয়ে যেতে পারবে, ঠিক আছে? তাই রুটিন ওয়াইজ একটা রুটিন মেনটেন করে পড়াশোনা করো, এতে তোমারই সুবিধা হবে। এরপর দেখো প্র্যাকটিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। প্র্যাকটিসের সাহায্যে কেউ কিন্তু একদম ভূমি থেকে একদম পর্বতের শীর্ষে চলে যেতে পারে। প্র্যাকটিস এমন একটা জিনিস, তাই খুব ভালো করে প্র্যাকটিস করতে থাকো, পড়াশোনা করো, খুব ভালো করে প্র্যাকটিস করে পড়াশোনা করো। প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু তোমার সাফল্য আসবে। মূল সাফল্যের মন্ত্র হচ্ছে প্র্যাকটিসের মাধ্যমেই তুমি অনেক বড় জায়গায় পৌঁছে যেতে পারবে। কারণ একটা সাবজেক্ট প্র্যাকটিস করবে, যত সাবজেক্ট তোমার মধ্যে থাকবে, তত মাথার মধ্যে মনে থাকবে, তত সাবজেক্ট তোমার মাথার মধ্যে থেকে যাবে। আর যত সাবজেক্টটা তোমার মধ্যে থেকে যাবে, যত বেশি তোমার সমস্ত সাবজেক্ট তোমার মধ্যে থেকে গেলে সাফল্য তোমারই আসবে। যখনই যে কোনো এক্সাম দেবে, সহজেই সেই এক্সামে ভালো রেজাল্ট করে তুমি বেরিয়ে যেতে পারবে। এটা উচ্চ মাধ্যমিক হোক বা WBJEE, JEE মেন, নিট, যে কোনো এক্সামের ক্ষেত্রেই হোক, সাফল্য তোমারই হবে। প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস খুবই গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে? যত বেশি প্র্যাকটিস করবে তোমার ভুল সংশোধন হবে। ভুল সংশোধনেরও প্রধান মন্ত্র হচ্ছে প্র্যাকটিস।
ভুল সংশোধনের প্রধান মন্ত্র প্র্যাকটিস। প্র্যাকটিস করতে থাকলেই তুমি বুঝতে পারবে যে কোন অঙ্কটা করতে গিয়ে তোমার কখন আটকে যাচ্ছে। সেই যখন একবার আটকে গেল দেখবে সেই অঙ্কটা দ্বিতীয়বার আবার যখন প্র্যাকটিস করবে তোমার মনে থাকবে যে এই অঙ্কটা করতে গিয়ে আমার এই জায়গায় আটকে গিয়েছিল আমাকে, তাহলে সেই জায়গায় তোমার সংশোধন হয়ে গেল। আবার দ্বিতীয় কোনো একটা অঙ্ক আবার পুনরায় অন্য জায়গায় আটকে গেলে সেটা তোমার মনে থেকে যাবে এই অঙ্ক আমার আটকে গিয়েছিলো, এই জায়গাটা এই ভুলটা আমি করেছিলাম আগের বার, দ্বিতীয়বার আর এই ভুলটা করব না, এইরকম একটা চলে আসবে দেখবে তোমার মধ্যে। তারপরে দেখো অ্যানালাইসিস। তুমি নিজেকে নিয়ে নিজে চিন্তা ভাবনা করতে থাকো। 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট সময় দাও, নিজে চিন্তা ভাবনা করে বুঝতে থাকো যে তোমার কোথায় দুর্বলতা, কী কারণে, কোনো কারণে যদি রেজাল্ট খারাপ হয় নিজে চিন্তা ভাবনা করো কী কারণে যে তোমার রেজাল্ট খারাপ হলো। এর ভুলটা, উত্তরটা কিন্তু তোমার কাছেই আছে। তুমি যদি নিজে ভালো করে চিন্তা ভাবনা করো, অন্য তোমার টিচার্সরা, তোমার গার্জেনরা তোমাকে বলতে পারেন যে এই কারণে হচ্ছে, কিন্তু উত্তরের দাতা কিন্তু তুমিই হতে পারবে। কারণ এটা তুমিই জানো সবচেয়ে ভালো করে যে তুমি কোথায় কী করেছো, কোথায় ফাঁকি মেরেছো, কী কারণে রেজাল্ট খারাপ হয়েছে সেটা তুমি সবচেয়ে ভালো জানো, অন্য কেউ জানাচ্ছেও। কারণ যেটা রেজাল্ট করেছো সেটা তুমিই করেছো, যতটা পড়াশোনা করেছো তুমিই করেছো, জীবনটা তোমার, পড়াশোনা তোমার, ঠিক আছে। তাই এখানে বলছি একটু অ্যানালাইসিস করো। অ্যানালাইসিসের মাধ্যমে তোমার কোথায় ভুল ত্রুটি সেটা তুমি খুঁজে বের করে নাও, সেই ভুল ত্রুটি খুঁজে বের করে নিয়ে সেটাকে সংশোধন করো, ঠিক আছে। এর মাধ্যমে কিন্তু তোমার ইমপ্রুভ হবে। ভুল ত্রুটি কোথায় কী আছে নিজে অ্যানালাইসিস করো, বা এইভাবে অ্যানালাইসিস করতে পারো তুমি যেভাবে চলছো, যেভাবে পড়াশোনা করছো সেভাবে কি সাফল্য 100% আসতে পারে। যদি তুমি ভেবে দেখো যে, কারণ এজ তো তোমার বাড়ছে, তোমার বুদ্ধি ক্ষমতাও বাড়ছে, কারণ একটা লেভেলে পড়াশোনা চালিয়ে যাচ্ছ, তুমি অটোমেটিক বুঝতে পারবে যে এই লেভেলে পড়াশোনা চালিয়ে গেলে কতটা সাফল্য আসতে পারে। বা তোমার কোনো ক্লোজ টিচার থাকলে ওনার সঙ্গে আলোচনা করতে পারো, উনিও সাজেস্ট করতে পারবেন, ওকে। তাই অ্যানালাইসিস করবে মাঝে মধ্যে যে তুমি কি সঠিকভাবে যাচ্ছ, কোথায় ভুল হচ্ছে সেটা সংশোধন করো, যদি ভুল পাও সেটা সংশোধন করো। ভুল অবশ্যই পাবে যদি তোমার ভুল থেকে থাকে, কারণ যেটা লাইফটা তুমি নিজে তোমার লাইফটা চালনা করছো, তাই ভুল থাকলে ভুল সংশোধন করে নিতে পারবে অ্যানালাইসিসের মাধ্যমেই, বা আরও ইমপ্রুভের দিকে যেতে পারবে। এক্সাম, নেক্সট পয়েন্ট দেখো, আমরা আসছি এক্সামে, ঠিক আছে। দেখো এক্সাম, এই যে পড়াশোনা করছো, পড়াশোনার মাঝে মধ্যে এক্সাম দাও, 15 দিন ছাড়া কোনো সাবজেক্ট, 20 দিন ছাড়া কি 3 সপ্তাহ ছাড়া এক্সাম দিতে থাকো। পরীক্ষার মাধ্যমে কিন্তু এই পরীক্ষার মাধ্যমেও তোমার ভুল সংশোধন হবে, পরীক্ষার মাধ্যমেই তোমার ভুল সংশোধন হবে। পরীক্ষার মাধ্যমে ভুল সংশোধন করে 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 ফাইনাল পরীক্ষা দিচ্ছ, যেটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, বা WB, JEE মেন, নিট দিচ্ছ, বা অন্যান্য চাকরির ক্ষেত্রে অন্যান্য বিভিন্ন কোর্স করার জন্য যে পরীক্ষাগুলো দিচ্ছ, যেখানে ভর্তি হওয়ার জন্য এন্ট্রান্স এক্সাম দিতে হয়, সেই সব ক্ষেত্রে কিন্তু তবেই ভালো রেজাল্ট করতে পারবে। তাই 15 দিন ছাড়া বা 3 সপ্তাহ ছাড়া পরীক্ষা দিতে থাকো। পরীক্ষা দিতে তোমার টিচার তোমার খাতা চেক করে দেবেন, কী কী ভুল হচ্ছে তুমি সেখানে বুঝতে পারবে, কতটা নাম্বার তুমি পাচ্ছ, কি যদি নাম্বার কম পড়ো আরও পড়াশোনার মান বাড়াও, তবে আরও ইমপ্রুভ হবে, ঠিক আছে। তাই পরীক্ষা কিন্তু দিতেই হবে, পরীক্ষার মাধ্যমেই কিন্তু রেজাল্ট ভালো হবে, ঠিক আছে। আর ভুল সংশোধনের আরও একটা উপায় হচ্ছে এক্সাম দিতেই হবে, মাসে একটা করে তো এক্সাম অবশ্যই দিতে হবে, ঠিক আছে। কখনো কখনো টিচার এক্সাম না নিলেও তুমি নিজে এক্সাম দাও, নিজে তোমার পড়াশোনা হয়ে গেল, নিজেই কোশ্চেন চুজ করো, কোশ্চেন চুজ করে নিজেই পরীক্ষা দাও, পরীক্ষা দিয়ে সেই খাতাটা কোনো টিচারকে দিয়ে চেক করিয়ে নাও, দেখো তুমি কত নাম্বার তুলতে পারছো, ঠিক আছে। এইভাবে এক্সাম দিতে থাকো, সাফল্য আসবেই, ওকে। অবশ্যই মিনিমাম মাসে একটা করে তো পরীক্ষা দিতেই হবে, ঠিক আছে। পারলে 15 দিন ছাড়া দেবে। কমপ্লিট সিলেবাস, ক্লাস 11-এর ক্ষেত্রে এখানে সিলেবাস একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমি বললাম যে ক্লাস 10-এর পর ক্লাস 11-এর সিলেবাস 3 গুণ হয়ে যাচ্ছে প্রায়। এই 3 গুণ সিলেবাস কিন্তু ওখানেও 1 বছরে কমপ্লিট করছিলে ক্লাস 10টা, ক্লাস 11টাও 1 বছরেই কমপ্লিট করতে হবে। তাই এই যে 3 গুণ সিলেবাস 1 বছরে কমপ্লিট তোমাকে করতে হবে। তাই পড়াশোনার মান বাড়াতে হবে, আরও বেশি পরিমাণে ক্লাস 10-এ যেমন পড়াশোনা করছো তার চেয়ে বেশি পরিমাণে পড়াশোনা করতে হবে, তবেই তুমি সম্পূর্ণ সিলেবাসটা কভার করতে পারবে। নাহলে তো সম্পূর্ণ সিলেবাসটা কভার করা হয়ে উঠবে না। সম্পূর্ণ সিলেবাস যদি কভার করা না হয়ে ওঠে, ক্লাস 11-এ যদি ফাঁকি দিয়ে দাও, ক্লাস 12-এ পড়াশোনা করলে এবার যে এক্সামটা দিচ্ছ তুমি সেটা ক্লাস 11-12 নিয়ে হবে। এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা ধরো, উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা কিন্তু শুধু 12 নিয়ে হচ্ছে। একটা বিষয় যেটা আগে ভালো ছিল যে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা 11-12 নিয়ে হতো, ছেলেরা 11-12 দুটোই প্রথম থেকেই ভালোভাবে ছেলেদের মধ্যে ছিল না, উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা দিতে হবে, ক্লাস 11টা ভালো করে পড়তে। এখন যেটা হয়ে গেছে, ছেলেরা উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা হচ্ছে শুধুমাত্র 12 নিয়ে, ছেলেদের মধ্যে একটা ভাব আছে 11টা যা হোক করে পড়ে নিই, 12টা ভালো করে পড়বো, এরকম একটা মনোভাব চলে আসছে।
যে 11টা ভালো করে পড়ে নিই, 12টা তো উচ্চ মাধ্যমিক, 12টা ভালো করে পড়বো। আচ্ছা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা 12টা, কিন্তু অন্যান্য যে কম্পিটিটিভ এক্সামগুলো দেবে সেইগুলো তো 11, 12 নিয়ে, তখন কোথায় যাবে? সেই জন্য প্রথম থেকেই ভালো করে পড়তে থাকো এবং সিলেবাস কমপ্লিট করো, সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করো। এর জন্য সময়ের প্রয়োজন, এই জন্যই আমি বলছি যে শুরুটাও তাড়াতাড়ি করে দাও এবং প্রথম থেকেই ডিপ স্টাডি করতে থাকো, কঠোর পরিশ্রম করতে থাকো, ভালোভাবে পড়াশোনা করতে থাকো এবং ভালো সময় দাও। 24 ঘন্টার মধ্যে মিনিমাম 8 ঘন্টা দাও পড়াশোনার ওপর, তবেই দেখবে তোমার সিলেবাস কভার হচ্ছে। এখানে তো সিলেবাস অনেকটা, হ্যাঁ, তবেই দেখবে তোমার সাফল্য আসবে। বি স্ট্রং ইন ম্যাথ। দেখো, আমি যেহেতু ম্যাথটা করাই, তো আমি তো বলবোই যে ম্যাথে স্ট্রং হতেই। তোমার যিনি ফিজিক্স করান উনি বলবেন ফিজিক্স ভালো করে করতে, আমি ম্যাথটা ভালো করে করতে বলছি। ম্যাথেও তুমি ভালো পাবে, এছাড়া তোমার ফিজিক্স কেমিস্ট্রিতেও ওখানেও তো অনেকটা করে, যে প্রায় মিনিমাম 25% তো ম্যাথ থাকেই। সেখানে তো আমি কমের উপর বললাম, 25% তো ম্যাথ থাকে, সেখানে সেই ম্যাথটাও করতে হবে। তাহলে ম্যাথে তুমি যদি ভালো যদি তোমার ম্যাথে শক্তি থাকে, তুমি এখানেও ম্যাথটাও ভালো করতে পারছো, প্লাস ওখানে ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রেও ওখানে তো সূত্র তোমার জানা আছে। আমরা বলেছি যে সূত্র, বারবার বলেছি সূত্র ভালো করে, সমস্ত সূত্র নিখুঁতভাবে তৈরি করবে। আর ম্যাথে তুমি স্ট্রং হলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথটাও ভালো করে করতে পারবে, তাই তুমি অনেকটা এগিয়ে থাকবে। ম্যাথে শক্তিশালী হলে কিন্তু আশা করি, কোনো সাবজেক্টকে আমি কোনো এইভাবে বলছি না বা কোনো ছোট করছি না, কিন্তু আমার মনে হয়, আমার যেটা ব্যক্তিগত ওপিনিয়ন, ম্যাথে শক্তিশালী হলে তুমি বেশ কিছুটা এগিয়ে থাকবে। তাই ভালোভাবে ম্যাথটা প্র্যাকটিস করতে থাকো এবং এর জন্য ম্যাথের এক্সাম এবং প্র্যাকটিস দুটোই ভালো করে দিতে থাকো। ঠিক আছে, এক্সাম এবং প্র্যাকটিসের মাধ্যমেই কিন্তু ম্যাথে তুমি যেমন আছো তার চেয়ে আরও বেশি স্ট্রং হতে পারবে। ওকে, এবার দেখো লক্ষ্য স্থির। তোমার যে লক্ষ্য, একটা লক্ষ্য তো তুমি রাখছো, একটা লক্ষ্য রেখে পড়াশোনা করছো। একটা লক্ষ্যের দিকে যখন দৌড় প্রতিযোগিতা হয়, যে এই পর্যন্ত দৌড়, সে একটা লক্ষ্যের উপর যায় যে অতটা যাব এবং আমাকে অতটা যাওয়ার মধ্যে আমাকে প্রথম পৌঁছাতে হবে। তোমারও একটা লক্ষ্য থাকবে যে আমি ডাক্তার হব, কি নিট দেবো এবং নিটে কোয়ালিফাই করব, কি আমি ইঞ্জিনিয়ারিং দেবো, আমি ইঞ্জিনিয়ারিং পড়বো, যে আমি কি তুমি কোন লাইনে যাবে, বিভিন্ন থাকতে পারে, কি আমি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়বো। এরকম বিভিন্ন লক্ষ্য থাকতে পারে, বিভিন্ন লক্ষ্য। তুমি তোমার লক্ষ্য স্থির করে পড়াশোনা করো। প্রথম লক্ষ্য এই রাখো যে আমি সমস্ত সাবজেক্টে 100% নাম্বার তুলব। সমস্ত সাবজেক্টে তুমি প্রথম লক্ষ্য এই রাখো যে আমি সমস্ত সাবজেক্টে 100% নাম্বার তুলব। এই লক্ষ্য রাখো। এই লক্ষ্য রাখলে তুমি সমস্ত সাবজেক্ট তোমার নিখুঁতভাবে তৈরি করতে হবে। নিখুঁতভাবে যখন তৈরি করবে, তোমার সমস্ত বিষয়, সমস্ত সাবজেক্টের সমস্ত কনসেপ্ট তোমার মাথার মধ্যে থাকবে, অটোমেটিক সমস্ত দিকে ভালো রেজাল্ট হবে। ঠিক আছে, এই লক্ষ্য নিয়ে এগোতে থাকো যে আমি সমস্ত সাবজেক্টে ফুল মার্কস তুলব। এই লক্ষ্য নিয়ে প্রথম থেকে পথ চলা শুরু করো। ক্লাস 11-এর প্রথম দিন থেকে শক্তিশালীভাবে পড়াশোনা করা শুরু করো। কোনো রকম দুর্বলতা নেই যে এই 5 দিন একটু লুজ দিয়ে কাটাই, তারপর থেকে ভালোভাবে শুরু করবো, এই রকম কোনো মনোভাব নয়। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো, ডোন্ট ডাইভার্ট। এবার বলি, ধরো অনেক স্টুডেন্ট আছে যারা শুরুটা ভালোভাবে করলো, মাঝে কোনো কারণে ডিস্টার্ব ফিল করে পড়াশোনা থেকে ছন্নছাড়া হয়ে গেল, ব্যাস পুরোপুরি খারাপ রেজাল্টের দিকে চলে গেল বা খারাপ রেজাল্ট হয়ে গেল। এরকম কিছু কিন্তু যাই হয়ে যাক, পড়াশোনা থেকে কিন্তু কোনোভাবে ডাইভার্ট হবে, পড়াশোনা থেকে কোনোভাবে ছিটকে যাবে না বা বেরিয়ে যাবে না। পড়াশোনা যেভাবে করছো, মাঝে যাই ঘটে থাকুক, জীবনের মধ্যে অনেক কিছু প্রবলেম আসতে পারে, সেগুলোকে কিন্তু কাটিয়ে বেরিয়ে যেতে হবে। এই সমস্ত সবার লাইফেই প্রবলেম আছে, যে এই প্রবলেমগুলো কাটিয়ে নিজেকে বুঝিয়ে বেরিয়ে যেতে পারবে সেই কিন্তু সাকসেস পাবে, সেই কিন্তু সাফল্য পাবে, সেই কিন্তু এগিয়ে যেতে পারবে। ঠিক আছে, তাই সমস্ত কিছু বুঝে পড়াশোনাটাকে কন্টিনিউ করতে হবে। কোনোভাবে ডাইভার্ট হওয়া যাবে না, কোনোভাবে নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যাওয়া যাবে না। ঠিক আছে, সাকসেস পেতে হলে নিখুঁতভাবে পড়াশোনা যেভাবে শুরু করেছো প্রথম দিন থেকে, যেভাবে আমরা যা বলছি সেগুলো যদি ফলো করে চলতে থাকো, যেভাবে পড়াশোনা শুরু করেছো সেইভাবেই চলতে থাকো। বিভিন্ন প্রবলেম আসতেই পারে, লাইফে প্রবলেম আসবেই, প্রবলেম ছাড়া লাইফ নেই, মানে উইদাউট এনি প্রবলেম লাইফ কিসের? প্রবলেম থাকলেই তবে তো লাইফ। তো প্রবলেম থাকবে, সেই প্রবলেমকে নিজেকে কাটিয়ে গিয়ে পড়াশোনা ভালোভাবে করতে হবে। ঠিক আছে, এবার দেখো নেক্সট যেটা, গ্রুপ স্টাডি। মাঝে মধ্যে তোমরা তো ক্লাস 10 পর্যন্ত যে পড়ছো তার মধ্যে তোমাদের কিছু বন্ধু বান্ধব তৈরি হয়েছে,
তোমাদের কিছু নিশ্চয়ই বন্ধুবান্ধব এরকম আছো যারা খুব ক্লোজ এবং সবাই একই টপিকের উপর পড়াশোনা করছো, যারা এরকম কিছু থাকবে যে তোমরা ক্লোজ কয়েকজন বন্ধু আর্টস নিয়ে পড়ছো, ক্লোজ কয়েকজন বন্ধু যারা সায়েন্স নিয়ে পড়ছো সায়েন্সে পড়ছো, ক্লোজ কয়েকজন বন্ধু যারা আর্টস কমার্সে গেছো কমার্সে গেছো, এইরকম। তো তুমি যেই টপিকের ওপর গেছো, তুমি যেই বিভাগে গেছো, সেই বিভাগের যারা তোমার ক্লোজ বন্ধু তাদের সঙ্গে মাঝে মধ্যে গ্রুপ স্টাডি করো প্রয়োজন হলে, এতেও কিন্তু অনেক উপকার পাবে তুমি। এর ফলে যে তুমি বুঝতে পারো যে বিভিন্ন জন তো বিভিন্নভাবে পড়াশোনা করছে, তো তাদের সঙ্গে আলোচনা করো, আলোচনার মাধ্যমে অনেক সুবিধা পাবে। তুমি যে বিষয়টা জানো না দেখবে অন্যজন জানে, বা তুমি যেটা জানো অন্যজন জানে না, এদের তোমাদের মধ্যে প্রত্যেকেরই কিন্তু একে অপরের উপকার হবে, ঠিক আছে। এবার দেখো বিভিন্ন ইনফরমেশান থাকে যেগুলো তুমি হয়তো জানো না, তার মাধ্যমে জানলে, বা তুমি জানো সে জানে না, তোমাদের মাধ্যমে জেনে গেল। তাই গ্রুপ স্টাডি তোমরা ক্লোজ ফ্রেন্ড, তোমরা 10 পর্যন্ত পড়েছো একসাথে, তোমরা নিজেরা পড়াশোনা করো, দেখবে তোমাদের অনেক উপকার হবে। বা গ্রুপ স্টাডির ক্ষেত্রে আরও তুমি একটা এক্সাম দিয়েছো, তোমার একটা অন্য বন্ধুকে দিয়ে চেক করে দিতে বললে, ঠিক আছে, তো সে তোমার খাতাটা সে চেক করে দিল, তার খাতাটা তুমি চেক করে দিলে, এটাও করতে পারো। এছাড়া বিভিন্ন তথ্যের তোমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর, কোন এক্সাম কখন হচ্ছে, কোন এক্সামের ফর্ম ফিল আপ কখন চলছে, এইগুলো তোমাদের মধ্যে জানাশোনা হয়ে থাকবে, আলোচনা করতে পারবে। পড়াশোনাটা কীভাবে ইমপ্রুভ করা যায় সেগুলো নিজেদের মধ্যে আলোচনা করো, দেখবে ভালো নিজেদের মধ্যে, যেহেতু তোমরা ক্লোজ ফ্রেন্ড একে অপরের নিশ্চয়ই ভালোই চাইবে, তো তোমাদের নিশ্চয়ই সাফল্য আসবে, নিশ্চয়ই এর ফলে অনেক উপকার হবে। আর একটা যেটা বলবো দেখো, এই এনসিইআরটি যে বুক বিভিন্ন সাবজেক্টের হয়, এটা ফলো করতে থাকো, তাহলে তোমাদের বিভিন্ন যে এক্সামগুলো দেবে, নিটের এক্সাম দেবে, যেই মেন WB যেই যে এক্সামগুলো দেবে, এই বুক ফলো করলে কিন্তু প্রথম থেকে যে পড়াশোনাটা চালাচ্ছ তার সাথে সাথে এটাও মাঝে মধ্যে দেখতে থাকো, দেখবে অনেক বেশি সুবিধা হবে, অনেক বেশি উপকার পাবে। ওকে, তাহলে যা যা আমরা বললাম এগুলো ভালোভাবে সমস্ত কিছু ফলো করতে থাকো। আশা করছি খুব ভালো তোমাদের সাফল্য আসবে, খুব ভালো রেজাল্ট হবে। সামনে তোমাদের তো এই রিসেন্ট মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল, আশা করি সবার ভালো রেজাল্ট হোক, এবং এই যা কনসেপ্ট দিলাম এইগুলো ফলো করে পড়াশোনা চালু করতে থাকো। উচ্চ মাধ্যমিক পরীক্ষা সবার ভালো হবে, এবং যে বিভিন্ন পরবর্তী পদে যাবে তোমরা, কেউ WB যেই দেবে, যেই মেন দেবে, নিট দেবে, বিভিন্ন পদে গিয়ে সাফল্য পাবে। প্রত্যেকে অনেক অনেক বড় হও, অনেক সাফল্য পাও, এই কামনা করে আমরা আজকের ক্লাস এখানে স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।